আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভয়ঙ্কর এসএসসি মামলা, খুব দুঃখজনক একটি দিন। তো এই মামলায় কি হয়েছে, বিস্তারিত বিষয় বা বঞ্চিতের জন্য কি হবে, রিভিউ পিটিশন দাখিল, রুলস অফ ল খণ্ডন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান আলমগীর স্যার। উনি বিস্তারিত বিষয়টি বলবেন যে কেন এমনটি হলো বা বিষয়টি ক্লিয়ার করবেন বা পরবর্তী নট কল ফর ভেরিফাইড বা বঞ্চিতদের জন্য কি হবে। আজ এসএসসি মামলা অর্ডার কপি আপলোড হয়েছে, আমরা দেখেছি পেজ 44 পাতার মতো অর্ডার কপি। সেখানে বিভিন্ন তথ্য আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য। কিন্তু এই নট কল ফর ভেরিফাইড বঞ্চিতদের জন্য কি হলো বা রুলস অফ ল বা রিভিউ পিটিশন দাখিল ইত্যাদি নিয়ে যদি একটু এক্সপ্লেইন করেন তাহলে সুবিধা হয়। আজ এক ভয়ঙ্কর শোকের দিন। আমি বরাবরই মানে একটা নির্দিষ্ট প্র্যাকটিসে বিশ্বাস করি। হয়তো এটা গতানুগতিক আমাদের আইনের বইয়ে বা আমাদের প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওরের যে কোড আছে তার সাথে যায় না। আমি কোনোদিনই খুব একটা স্ট্রিক্ট প্রফেশনালিজমে বিশ্বাস করি না। বরাবরই আমাদের চেষ্টা করি মক্কেলের সমস্যাটাকে নিজের ব্যক্তিগত সমস্যা ভাবার। সব ক্ষেত্রে সেটা সম্ভব হয় সেটা বলছি না অবশ্যই, কিন্তু যেখানে আমি খুব কাছ থেকে প্রত্যক্ষ করি যে মক্কেলদের দুর্দশা এবং যেখানে আমি প্রত্যক্ষ করি যে কারোর সাথে অন্যায় হচ্ছে, আমি আমার লিমিটেড যা রিসোর্স আছে সেই রিসোর্সের মাধ্যমে তার প্রতিকার করা, প্রতিরোধ করা, যেভাবে যা করা আমি আমার সীমিত সাধ্যের মধ্যে সেগুলো চেষ্টা করে থাকি। এই একটা মামলা স্কুল সার্ভিস কমিশনের মামলা, যেটা সেখানে যদিও আমাদের যারা ক্লায়েন্টস ছিলেন তারা হচ্ছে নট কল ফর ভেরিফিকেশনের ক্লায়েন্টস, তাদের গ্রিভান্স আমরা যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছিলাম। আমাদের বক্তব্য ছিল যে এই উপরতলার দুর্নীতির জন্য আমরা এই চাকরিটা থেকে বঞ্চিত হয়েছি, কারণ আমাদের কাছেও স্কোর আমাদের জানা আছে এবং আমরা আরটিআই করে জানতে পেরেছি আমাদের কত স্কোর না স্কোর। তাহলে সেই জায়গা থেকে আমরা দেখাতে পাচ্ছিলাম যে ওপরে যদি দুর্নীতিটা না হতো তাহলে আমরা চাকরিটা পেতাম। তাহলে আমরা সুপ্রিম কোর্টের কাছে একটা স্পেসিফিক প্রেয়ার নিয়ে গেছিলাম যে দুর্নীতির জন্য যারা বঞ্চিত হয়েছে, মানে আমাদের মতো ক্যান্ডিডেটরা, এদেরকে অ্যাকোমোডেট করা হোক। কিভাবে না, যারা দুর্নীতির দ্বারা চাকরিটা পেয়েছে, যাদের দুর্নীতি প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি, সে বিভিন্ন ক্যাটাগরিতে হোক, সেটা খালি ওএমআর শিটের জন্য হোক, স্কোরের ম্যানিপুলেশনের জন্য হোক, প্যানেল বহির্ভূত চাকরি পাওয়ার জন্য হোক, বা প্যানেল এক্সপায়ার হয়ে করে যাওয়ার পর চাকরি পাওয়ার জন্য হোক, তাদের জন্য যে সিটগুলো ফুলফিল হয়ে গেছে সেইখানে তাদেরকে বাদ দিয়ে সেই জায়গাতে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদেরকে আমরা এবং আমাদেরকে সেখানে অ্যাকোমোডেট করার কথা, এবং আমরা তার জন্য ভেরিফিকেশন ফেস করতে রাজি আছি। আমরা সেকেন্ড ফেজটাকে নতুন করে শুরু করার কথা আমরা সেখানটায় বলেছিলাম। এবার এইখানটাতে কি হলো যে একটা জিনিস অস্বীকার করার কোনো জায়গা নেই যে প্রথম দিন থেকে এই যে শুনানি হচ্ছিল সুপ্রিম কোর্টে, এত দীর্ঘমেয়াদী শুনানি, কোনো অবস্থাতে মানে খুব কম ক্ষেত্রে এরকমটা হয়েছে যেখানটাতে অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেখানটাতে তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম আমার মনে হয়েছে যে হ্যাঁ উনি হয়তো আলাদা করার কথা, সেগ্রিগেশনের কথাটা খুব পজিটিভলি ভাবছেন। এটা অ্যাকচুয়ালি আমার মনে হওয়ার ব্যাপারের থেকেও জরুরি হচ্ছে যারা হিয়ারিংটা দেখেছে, যারা শুনানিটা দেখেছে, তারাও প্রত্যেকে আমার সাথে আশা করছি একমত হবে যে এরকমটা কিন্তু অ্যাকচুয়ালি মনে হয়নি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভাবছেন যে সেগ্রিগেশন সম্ভব। কোথা থেকে এটা শুরু হলো হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সাবমিশন থেকে। কারণ এই মামলার প্রথম বক্তব্য পেশ সুপ্রিম কোর্টে এই বিচারপতির বেঞ্চে কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল করেছিল। এবার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথম দিন থেকেই এমন সাবমিশন কিছু করেছিল যেগুলো আমি তখন বলেছিলাম, যাই হোক আমি আর সেগুলো রিপিট করতে চাইছি না, যেখানটাতে সুপ্রিম কোর্ট বললো ও আচ্ছা এইটা হয়েছে, আচ্ছা তাহলে আর কি করে কি সম্ভব, মানে এখান থেকে বাঁচাবো কি করে। এরকম স্কুল সার্ভিস কমিশনের সাবমিশন, ইনিশিয়াল সাবমিশনে ফোর্স ছিল, কিন্তু তাদের যুক্তিতর্কের যে ব্যবহার তার উপস্থিতি কম ছিল বলে আমার মনে হয়েছে। এবার এই সমালোচনার মাধ্যমে অবশ্যই আজকের ফলাফল পরিবর্তন করা যাবে না, কিন্তু আমি যেটা বললাম প্রথমে যে আমি বরাবরই আমাদের ক্লায়েন্টদের দুঃখ এবং কষ্টগুলোকে নিজেদের দুঃখ কষ্টর সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। হয়তো সেই এক্সটেন্টে যেতে পারি না, কিন্তু আজকে যেটা হলো অ্যাকচুয়ালি সেটা আমরা যা শিখে এসেছি প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস বা রুল অফ ল, যেখানে বলছে যে একজন নিরাপরাধের জন্য শাস্তি না পায়, তাতে যদি কয়েকজন দোষী ছাড় হয়ে যায় তো হোক, সেটার এগেনস্টেই তো হলো, এটা নিয়ে তো কোনো সন্দেহ রইল না। আলাদা করা গেল না, নাকি কোর্ট আলাদা করতে চাইলেন না, আলাদা করার জন্য মহামান্য
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কি রাজ্য সরকারকে প্রেসারাইজ করেছিলেন যে আলাদা করে আমাকে দেখাও? একটা জিনিস বলি যে শুনানির শেষ দিকে গিয়ে আমরা আমাদের যখন বক্তব্য রাখছিলাম তখনই প্রথমবারের জন্য আমার মনে হয়েছিল যে সুপ্রিম কোর্ট যেন একটা হিসাব চাইছে যে টেন্টেড আর আনটেন্টেড ক্যান্ডিডেটদের হিসাব আমাদেরকে দেওয়া হোক। তখন আমরা একটু আশাবাদী হয়েছিলাম, কিন্তু তার আগের শুনানিগুলোতে স্কুল সার্ভিস কমিশন বলেছে এই কথা অবশ্যই যে আলাদা করা সম্ভব, কিন্তু কোর্ট কোথায় বললো? কোর্ট জাজ মানে বেঞ্চ কিন্তু কোনো সময় জানতে চায়নি যে দাও আলাদা লিস্ট আমাকে দাও। সিবিআই কে কোথাও বলা হয়নি যে আলাদা লিস্ট দাও, আমি দেখতে চাইছি কে কারা কারা আলাদা আছে এখানটাতে। নিশ্চিতভাবে খালি খাতা জমা দিয়ে ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে, নিশ্চিতভাবে আউট অফ প্যানেল ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে, নিশ্চিতভাবেই স্কোরের ম্যানিপুলেশনের মাধ্যমে ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে। কিন্তু তাদের সংখ্যাটা ঠিক কত? তাদের সংখ্যা আপনি যদি পিটিশনারদের লয়ারদের জিজ্ঞাসা করেন তারা একটা বলবে, স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞাসা করবেন তারা আর একটা বলবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে জিজ্ঞাসা করবেন তারা আর একটা বলবে, সর্বোপরি যদি সিবিআই কে জিজ্ঞাসা করেন তারা আর একটা বলবে, এসএসসিও আর একটা রকম বলবে। মানে এই সংখ্যাটার ঐক্যমত হয়নি, বা ঐক্যমত হয়তো করা যেত, কিন্তু কোনো সময়েই বেঞ্চের তরফ থেকে এই নির্দেশিকা আসেনি যে আমাকে এরকম একটা ক্লিয়ার কাট পিকচার তোমরা দাও। মাথায় রাখতে হবে এটা আমাদের, যে এই শুনানির আগে যখন আগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে হচ্ছিল এই শুনানি, তখন উনি কিছু নোডাল কাউন্সিল ঠিক করে দিয়েছিলেন, যাদেরকে বলেছিলেন যে পুরো কাগজপত্রগুলো সংবলিত করে আলাদা আলাদা করে ভলিউমের মাধ্যমে সব অ্যাপিয়ারিং অ্যাডভোকেটদের মধ্যে সার্কুলেট করতে, এবং সেই কাগজের ভিত্তিতে শুনানি হবে, সেখানে নতুন করে কিছু অ্যাডিশন হবে না। সেটা যদি হয়, সেই কাগজের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফে দেওয়া হিসাব ছিল, অবশ্যই তাই নিয়ে বিতর্ক আছে, কিন্তু সেই বিতর্ক কোনোদিনই এই রিক্রুটমেন্ট প্রসেসে যে টোটাল শিক্ষক এবং অশিক্ষক যারা চাকরি পেয়েছেন তাদের 50% পর্যন্ত পৌঁছতে পারছে না। তাহলে নিশ্চিতভাবে রুল অফ ল যেটা আমি বলছিলাম, যে তখন উনি কিছু নোডাল কাউন্সিল ঠিক করে দিয়েছিলেন, যাদেরকে বলেছিলেন যে পুরো কাগজপত্রগুলো সংবলিত করে আলাদা আলাদা করে ভলিউমের মাধ্যমে সব অ্যাপিয়ারিং অ্যাডভোকেটদের মধ্যে সার্কুলেট করতে, এবং সেই কাগজের ভিত্তিতে শুনানি হবে, সেখানে নতুন করে কিছু অ্যাডিশন হবে না। সেটা যদি হয়, সেই কাগজের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফে দেওয়া হিসাব ছিল, অবশ্যই তাই নিয়ে বিতর্ক আছে, কিন্তু সেই বিতর্ক কোনোদিনই এই রিক্রুটমেন্ট প্রসেসে যে টোটাল শিক্ষক এবং অশিক্ষক যারা চাকরি পেয়েছেন তাদের 50% পর্যন্ত পৌঁছতে পারছে না। তাহলে নিশ্চিতভাবে রুল অফ ল যেটা আমি বলছিলাম, যে একজন নির্দোষ যেন শাস্তি না পায়, প্রতিষ্ঠিতভাবে এই দুর্নীতির সংখ্যা যদি মামলাকারী যারা পিটিশনারের লয়ার ছিলেন তাদের হিসাবকেও মেনে নি, তারাও 10,000-এর বেশি পার করতে পারছে না, তাদের হিসাবকে মেনে নিল। তাহলে প্রতিষ্ঠিতভাবে এই সংখ্যাটা সবসময় 50%-এর নিচে। কিন্তু বেঞ্চের তরফে কি বেঞ্চ কোনো সময় এটা আমাদেরকে বেঞ্চ কি কোনো সময় বললো যে তুমি আমাকে ক্লিয়ার কাট একটা পিকচার দাও, সব পক্ষ বসো, নোডাল কাউন্সিলগুলোকে নিয়ে বসো, যে তোমরা আমাদেরকে জানাও যে কতটা সংখ্যায় হচ্ছে? সংখ্যায় কিছু তো এদিক ওদিক হবেই, কারণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত যারা তারা আজকে ভিড়ের মধ্যে মিশে আছে, তাদেরকে যদি এখন তাদের সামনেও আপনি তাদের বক্তব্য শুনতে চান, তারাও বলবে আমরা একইভাবে যোগ্য, আমরা যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছি। তো তাদের বক্তব্য শুনে তো সুপ্রিম কোর্ট বিচার করবে না। সুপ্রিম কোর্ট এখানে ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, সিবিআই নির্দিষ্ট তালিকা ক্যালকাটা হাইকোর্টে জমা দিয়েছে, যেটা জাস্টিস দেবাংশু বসাক সাহেবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের অর্ডারে কোট করাও আছে, যে কতটা সংখ্যক সিবিআই বলছে টেন্টেড ক্যান্ডিডেটদের সংখ্যা। সেই হিসাব, তার একটা হিসাব কিন্তু আমরা আজকে জাজমেন্টেও পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে সিবিআই হচ্ছে স্পেশালাইজ এজেন্সি যারা ইনভেস্টিগেশন করেছে, সেই স্পেশালাইজ এজেন্সি যখন ইনভেস্টিগেশন করে একটা নির্দিষ্ট সংখ্যক ক্যান্ডিডেটের কথা বলছে, তাহলে তাদেরকে অবশ্যই সেগ্রিগেশন করা সম্ভব। এমনটা হতেই পারে যে সেই হিসাবের মধ্যে কিছু বাদ পড়ে গেল, কিছু দুর্নীতিগ্রস্ত এখনো এইদিকে থেকে গেল, তাও বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে মেনে নিতে রাজি ছিলাম। আমার ধারণা প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেইটাকে মেনে নিতে রাজি থাকবে, যে না, যারা সত্যি করে যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছে, আমি কোনো অবস্থাতেই তাদেরকে এর ফলে বঞ্চিত করতে পারি না।
আমি তাদেরকে তাদের চাকরিটা, তাদের 5-5.5 বছরের পরিশ্রমটাকে ধুলে মিশিয়ে দিতে পারি না। এইটা আমাদের দেশের সর্বোচ্চ কোর্টের কাছ থেকে আমাদের চাহিদা ছিল, বিশেষ করে যখন শেষের দিকে কোর্ট, আমি যেমনটা বললাম, আমরা যখন নট কল ফর ভেরিফিকেশনের জন্য বক্তব্য আমাদের করা হলো, তখন যখন বললো কি হিসাব আছে দেখা যাক, আমাকে দাও, তখন আমরা এটা আশা করেছিলাম। তার আগে শুনানিগুলোতে যেমনটা আমি বললাম, বেঞ্চ কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রথম থেকেই জানো যে না, এটা আলাদা করা হয়তো সম্ভব নয়। হয় মামলাকারীরা সেই ইমপ্রেশন কোর্টের মধ্যে দিয়েছে, বা স্কুল সার্ভিস কমিশন বা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সরকার সেটাকে ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে যে না, এটা সেগ্রিগেশন সম্ভব, কোর্টের সেগ্রিগেশনের দিকে যাওয়া উচিত। যাদের চাকরির ওপর খাড়া নেমে এসছে তারা তো সেগ্রিগেশনের কথা বলবেই, কিন্তু যারা তার বাইরে আছে, যারা অথরিটি, যারা আর্টিকেল 12-এর অথরিটি, তাদের বক্তব্য কি কোথা থেকে যাবে? মানে তাদেরকে তো এখানটা ডিফেন্ড করার জন্য আরো শক্ত হাতে, আরো দৃঢ়তার সঙ্গে সুপ্রিম কোর্টকে জানাতে হবে যে আমরা এইভাবে সেগ্রিগেশন চাইছি। এখান থেকে মিনিমাম পসিবিলিটি যদি থাকে বাঁচিয়ে দেওয়ার, আপনাকে বাঁচাতে হবে, কারণ কোর্টে এসে যেন কেউ বিচারের নামে অবিচারের শিকার না হয়ে যায়। আর একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে যে যারা মামলাকারী, যারা এখান থেকে যাদের ফলে এই দুর্নীতিটা উন্মোচিত হয়েছে, তাদের সাধুবাদ জানাই। অবশ্যই কোনো প্রসেসে দুর্নীতি থাকলে সেই দুর্নীতির দিকে আঙুল ওঠাই উচিত। আমরা সেখানে আপোষের কোনো জায়গা রাখতে চাইছি না, কিন্তু তার পাশাপাশি এটাও বলছি, তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তাদের বক্তব্যও কিন্তু কোনো সময় ছিল না যে আমাদেরকে সেই জায়গায় অ্যাকোমোডেট করতে হবে। তারা কিন্তু নিজেদের চাকরির জন্য সেখানটায় কিছু বললেন না, তারা চাইলেন না যে না এখানটাতে দুর্নীতিগ্রস্ত, কারণ তারা ইন্ডিভিজুয়াল দুর্নীতির এগেনস্টে গেছে, তারপর কালেকটিভ দুর্নীতিটা হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে। তো সুতরাং সিবিআই ইনভেস্টিগেশনটাকে হাতিয়ার করে তারাও বলতে পারতেন যে সিবিআই ইনভেস্টিগেশন এই হিসাবটা যখন তুলে দিচ্ছে, আমাদেরকে এখানটাতে আমরা এই হিসাবে সন্তুষ্ট, এদেরকে বাদ দিতে হবে, আমাদেরকে নিতে হবে। এটা একটা আমাদের, তাদের কাছেও আমাদের একটা চাহিদা ছিল বলতে পারেন, কারণ এটা একটা বৃহত্তর একটা ঘটনা ঘটে গেল আজকে, যাকে বলে মানে এ তো হাহাকার। কারো চাকরি বাতিল হয়ে গেলে, সে যদি একজনও হয় সংখ্যায়, এটা আমার জন্য কোনো কারোর জন্য জয়ের ব্যাপার হতে পারে না। আজকে হয়তো অনেকে অনেক কিছু বলবে, কিন্তু এটা কার জয় মনে হচ্ছে আমার তো মাথায় ঢুকছে না। মানে যারা এই পক্ষে আছে ওই পক্ষে আছে, কারোর কি জয় মনে হচ্ছে? রাস্তাঘাটে এই যে হাজারে হাজারে চাকরি যারা করছিলেন, তারা যে কান্নাকাটি করছেন, এটা কি জয় মনে হচ্ছে কোনোভাবে? তাদের উপর যারা ডিপেন্ডেন্ট হয়ে আছেন, যে তাদের ফ্যামিলি মেম্বার্সরা, তাদের অবস্থার কথা ভেবে এটা কি কোনোভাবে আনন্দের দিন মনে হচ্ছে? যা তারা তাদের লাইভলিহুড নিয়ে কতটা কি এগিয়ে গেছেন, কেউ চাকরি করছেন, কেউ প্রতিষ্ঠিত হয়েছেন, বাড়ি করেছেন, লোন নিয়েছেন, তাদের ক্ষেত্রে তাদের অবস্থার কথা ভেবে কি এটা আমাদের মনে হচ্ছে যে এটা একটা আনন্দের দিন গেল? খুব এটা আনন্দের দিন কোনোভাবেই গেল না। সর্বোপরিভাবে এর দায় যদি কাউকে নিতে হয়, অবশ্যই সরকারের দায় নিতেই হবে। সরকার, আমরা এই কথা মানে এদিক ওদিকে অনেকের কথা বলতে পারি, তৃণমূল, সিপিএম, বিজেপি এসব আসতেই পারে এর মধ্যে, কিন্তু মানে আদ্যপান্ত দায় হচ্ছে সরকারের। এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। সরকারের ছত্রছায়া, মন্ত্রীর ছত্রছায়াতে একটা অর্গানাইজড ক্রাইম হয়েছে, অর্গানাইজড একটা দুর্নীতি হয়েছে। এবং মাথায় রাখতে হবে যে ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেকটা সিটে আমিই হচ্ছি প্রার্থী, অথচ যখন দুর্নীতির অভিযোগ উঠল, উনার কিছু প্রভোগেটিভ কথাবার্তা ছাড়া আমরা কিন্তু উনার কাছ থেকে সদর্থক কিছু পেলাম না। তো এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক। আর লাস্টলি, আমরা নট কল ফর ভেরিফিকেশনের জন্য আমরা তো রিভিউ করছি, আমরা এখানে রিভিউ ছাড়া রাস্তা দেখছি না। আমরা চাইছি সেগ্রিগেশন, আমরা শেষ অবধি চেষ্টা করবো, যত আইনে প্রসিডিওর আছে আমরা সেই প্রসিডিওর, কারণ এমনিতে যাদের চাকরি বাতিল হচ্ছে তারাও তো নিশ্চয়ই রিভিউর পথেই হাঁটবে। রিভিউ করতেই হবে আমাদেরকে। এই রিভিউ দরকার, রিভিউ প্রয়োজনে কিউরিটি পিটিশন যেটাই হোক করতে হবে, কারণ একটা মিনিমাম পসিবিলিটি যদি থাকে, আমরা সেটা সেই রিকোর্সটাকে কাজে লাগাবার চেষ্টা করব। আজকে আমি আবারও বলছি এটা যে আমাদের জন্য একটা দুঃখের দিন প্রচন্ড রকম ভাবে, যদিও আমার ব্যক্তিগতভাবে হারানোর কিছু নেই, কিন্তু আমরা এতে খুশি হতে পারছি না কোনোভাবেই। খুবই দুঃখের দিন আমাদের জন্য।